এখন স্ক্রিন দেখা যায় নাকি? স্ক্রিন দেখা যাচ্ছে কি? হুম। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, তুমি এই অধ্যায়টা নিয়ে একটু বলতে বলছিলা। তো সেল সেল ডিভিশন, ডিভিশন এটা বায়োলজি হচ্ছে, বায়োলজি। হ্যাঁ হ্যাঁ, বায়োলজি। সেল ডিভিশন এটা হচ্ছে বায়োলজি, একবারে ক্লাস 8 থেকে পড়ে আসতেছো। তো ইন্টারমিডিয়েটেও এই অধ্যায়টা আছে। এখানে তোমার ক্লাস 8 থেকে যা পড়ে আসছো তাই, অল্প একটু কিছু নতুন টপিক আছে। তো আমি মূলত সেই নতুন টপিক গুলা একটু দেখাবো, আর আগের গুলা জাস্ট একবার বলে যাব। তো প্রথমত এখানে যে নতুন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সেল সাইকেল। তো সেল সাইকেলটা কি জিনিস? কোষ তোমার, চক্র আর কি। হ্যাঁ হ্যাঁ, একটা কোষ থাকে, সেই কোষতেই কি হয়, দুইটা কোষ তৈরি হয়। আমি যদি হুম। মাইটোসিসের কথা বলি, রাইট? তো এটা, আচ্ছা, G1 G2 এগুলো ইন্টারফেসের মধ্যে পড়ে না? এগুলা ইন্টারফেসের মধ্যে পড়ে, হ্যাঁ। আমি বলতেছি, আচ্ছা, এটা তো মাইটোসিসেরই অন্তর্ভুক্ত। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি। তো সেল সাইকেল যেটা, সেটা হচ্ছে, সংজ্ঞাটা যদি দেখো, একটি কোষের সৃষ্টি থেকে শুরু করে তার বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন পর্যন্ত যে পর্যায়ক্রমিক ধাপগুলা সম্পন্ন হয় তাকে সেল সাইকেল বা কোষ চক্র বলে। তার মূলত এটাই, এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে একটা কোষ যখন দুইটা কোষে বিভাজিত হবে, শুরুতেই কিন্তু সেটা হতে পারে না। তার জন্য তার কিছু প্রস্তুতি দরকার হয়। এই সেলটার কিছু প্রস্তুতি দরকার হয়, যে আমি একটু পরে বিভাজিত হব। তার অনেকগুলা কাজের দরকার হয়। সেই কাজটাই আসলে সম্পন্ন করে ইন্টারফেস দশায়। এ দেখো, একেবারে এইখান থেকে শুরু করে এই ধাপ এতদূর পর্যন্ত, এটা হচ্ছে ইন্টারফেস দশা। তো ইন্টারফেসের ভিতরে তিনটে জিনিস থাকে: G1, এস, আর G2। তুমি যদি হায়ার আচ্ছা, স্টাডিজ করো তো সেখানে দেখবে যে আরো একটা কেস থাকে, সেটা হচ্ছে G0। তো এটা যেহেতু বইতে দেওয়া নাই, আমাদের পড়ার দরকার নাই। লাগবে না। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আচ্ছা, তো এই এই ক্ষেত্রে আসলে সেল সাইকেল আসলে কি হয়? সেল সাইকেল আসলে এইগুলো হয়: দৈহিক বৃদ্ধি হয়, মানে একটা কোষ তো হুম ছোট থাকলেই তো বিভাজিত হতে পারবে না, তাকে একটা, হুম হুম। মানে স্টেজে যাইতে হবে, বড় হইতে হবে। তারপরে ক্ষয়পূরণের জন্য এটা হয়, মনে করো তুমি অ্যাক্সিডেন্ট করছো, তোমার শরীর কেটে গেছে, ওটা তো ভরাট হইতে হবে। হুম। এখন ঠাস করে তো হবে না, সেই সেলের কিছু সময় দিতে হবে ক্ষয়পূরণটা রোধ করার জন্য। সেই সময়টাই আসলে সেল সাইকেল বা বংশবৃদ্ধি, সেখানেও কিন্তু সেল সাইকেল হয়। ইন্টারফেস দশা কিন্তু শুধু মাইটোসিসের আগে না, মিওসিসের আগেও আছে। তো আচ্ছা। যাই হোক, এটা প্রধানত দেহকোষেই ঘটে। এরপরে যদি হুম। আমরা দেখি ইন্টারফেস পর্ব, সেই ইন্টারফেস কিন্তু একটা দীর্ঘস্থায়ী দশা। তুমি যদি আগের চিত্রটা আবার হুম। একটু দেখো, এটা কিন্তু অনেক ওই যে লম্বা সময় 90 ধরে। থেকে 95% একটা কোষের টাইম নেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে রাখা আছে। আর বাকি 5 থেকে 10% মাইটোসিস হ্যাঁ, মাত্র। 100% যদি বলি তাহলে সেটা হচ্ছে মাইটোটিক দশায় চলে যায়, 5 থেকে 10%। আর 90 থেকে 95% হচ্ছে তোমার ইন্টারফেস দশায় ইন্টারফেস। ঘটে। এখানে বলেই দিছে, এখানে তিনটা প্রধান ধাপ আছে: G1, এস আর হ্যাঁ। G2 ফেজ। আচ্ছা, এখানে তোমার যে বিপাকীয় সক্রিয়তাটা যেটা থাকে সেটা হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটি এখানে সর্বোচ্চ থাকে, ঠিক আছে, এবং কোষ বিভাজনের জন্য শক্তি সঞ্চয় করে, মানে বিভাজন হইতে গেলে তার তো শক্তি লাগবে। সেই ক্ষতি শক্তিটা লাগবে। সঞ্চয় করে মূলত ইন্টারফেস দশায়। ক্লিয়ার? আচ্ছা। হুম ওকে। এরপরে তুমি যদি জি1 ফেজ, এটার ক্যারেক্টার গুলা দেখো, বইতে হয়তো অন্যভাবে দেওয়া আছে, এখানে বইয়ের ওই কনসেপ্ট গুলাই দেওয়া, একটু অন্যভাবে লিখছি আমি। প্রধান বৈশিষ্ট্য আচ্ছা, হচ্ছে, আমার কাছে হুম, ওই যে রেটিনার যেটা নিছি না, জি জি, রেটিনার যেটা নিছি ওইটার মধ্যে এমাইটোসিস মাইটোসিস ভাগ করা আছে, আচ্ছা, কিন্তু ইন্টারফেস ইন্টারফেস আছে। হুম হুম। তো ওইখান দিয়ে পড়লে হবে। হ্যাঁ, জি ওইখান ওয়ান থেকে জি তুমি টু তুমি মানে প্রথমত বই বইয়ে যে পড়বা। বিস্তৃত দেওয়া, ওখানে একটু পয়েন্ট করে দেওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট করে দেবো, আমিও এখানে তোমাকে পয়েন্ট করে দিছি যাতে সহজে মনে থাকে আর কি। এই ছাড়া কিচ্ছু না, আসলে টোটালি কথাবার্তা একই। মেইনলি ফোকাস করতে হবে তোমাকে বইকে, ঠিক বইতে। আছে? যাই হোক, এই হুম জি1 ফেজে তোমার আয়তনটা বৃদ্ধি পায়।
তারপরে আচ্ছা। প্রয়োজনীয় প্রোটিন ও আরএনএ সংশ্লিষ্ট হয়, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এবং কোষের অঙ্গাণুগুলোর সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, এই লাস্টের দুইটা পয়েন্ট জন্ডিস। বেশি ইম্পর্টেন্ট। বড় হয়, গ্রোথটা ভালো হয় আর কি। এখানে আসলে আমরা কোনগুলো দেখবো, যে কোষের আকার ঠিকঠাক আছে কিনা, পরিবেশে পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে কিনা, ডিএনএ তে কোনো ত্রুটি বা ড্যামেজ আছে কিনা, সেগুলো আগে চেক করবে। মানে বিভাজন হওয়ার আগে আসলে চেক করে কোষ নিজের ভিতরে। সেটা কোথায় ঘটে? জন ফেজে। এরপরে তোমার যেটা রয়েছে সিনথেসিস ফেজ। এইটা এই ফেজ, এখানে যে এস, এস থেকেই কিন্তু এটার এস ফেজ নামটা আসছে, সিনথেসিস ফেজ। তো এখানে মেইন কোন যে এস? কাজটা, হুম, কোন এস? কোন এস? সাইটোসিন? সাইটোসিন সিনথেসিস ফেজ। সিনথেসিস। তুমি যে এস ফেজ বলো না, এস দশা, হ্যাঁ এই যে হ্যাঁ, এস নামটা ওটা আসছে ফিমেল। সিনথেসিসের এস থেকে। আচ্ছা, এখানে ডিএনএ রেপ্লিকেশনের ছবি দিচ্ছেন যে, এটা বলতেছে। ডিএনএ রেপ্লিকেশনের ছবি দিচ্ছি কারণ হচ্ছে এস ফেজের মেইন কাজই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন করা। ডিএনএ রেপ্লিকেশন হয় না, সেটা হ্যাঁ হ্যাঁ। কোথায় ঘটে? সেগুলো তো ইন্টারফেজে ঘটে। ইন্টারফেজের কোথায়? এস ফেজে। ক্লিয়ার? আচ্ছা। বুঝতে পারছো? আচ্ছা, এখানে ওকে হচ্ছে ওকে। পরিমাণে দ্বিগুণ, অর্থাৎ নিউক্লিয়াসের ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়। দেখবো বইতে হুম। লেখা আছে। তারপরে হ্যাঁ, সিস্টার দেখতেছি। ক্রোমাটিড, এগুলো কি বুঝো? সিস্টার ক্রোমাটিড কি জিনিস? সিস্টার ক্রোমাটিড হইল অপত্য ক্রোমোজোম আর কি, উম নাকি? একটা নির্দিষ্ট ক্রোমোসোমে দুইটা ক্রোমাটিড কে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আমি একটু পরে দেখাবো, এখানে দেখো লিখে দিছে যে একটি ক্রোমোজোম দুটি করে ভিন্ন সিস্টার ক্রোমাটিড তৈরি করে। তার মানে মনে করো বিষয়টা, এটা হচ্ছে একটা ক্রোমোসোম, তাহলে এই যে পোর্শনটুকু, এটা কি একটা ক্রোমাটিড, আবার এইটা কিন্তু আর একটা ক্রোমাটিড। তো এখন এইটা আর এইটা, এটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আমি একটু পরে এগুলো দেখাবো আর কি। আচ্ছা, আচ্ছা। সেন্ট্রোসোম। প্রাণী কোষে সেন্ট্রোসোম বিভাজিত হয়ে এক জোড়া সেন্ট্রিওল গঠন করে। ওই যে মাথায় যে আলো আলো মতো জ্বলে, মনে হয় রে ছড়াচ্ছে, সেটাকে সেন্ট্রিওল হুম। বলা হচ্ছে, সেন্ট্রোসোম। আচ্ছা। এরপরে লাস্ট যেটা, সেটা হচ্ছে জিটোফেজ। জিটোফেজে আসলে কাজগুলা কি? কাজগুলা হচ্ছে একদম পরিপূর্ণ করে, অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতি বলা যায় এখানে। মানে মাইটোসিস প্রবেশের ঠিক আগের ধাপ হচ্ছে একটা কোষ বিভাজনের প্রয়োজনীয় এনজাইম এবং প্রোটিন তৈরি হয় এখানে। হুম। তারপর স্পিন্ডল ফাইবার তৈরির জন্য অপরিহার্য টিউবুলিন প্রোটিন সংশ্লিষ্ট হয়। ঠিক আছে, এটা মনে রাখবা, অন্য বইয়ের ইনফরমেশন। প্রোটিনটার নাম হচ্ছে টিউবুলিন। আর জি টু চেক পয়েন্ট, এখানে হচ্ছে টিউবুলিন। তোমার চেক পয়েন্টে কি ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ এবং নির্ভুল হয়েছে কিনা, অর্থাৎ এই দশাটা ঠিকঠাক হয়েছে কিনা সেইটা চেক করে জি টু ফেজে। ঠিক আছে। ওকে। এরপরে আমি যদি আসি, সেটা হচ্ছে এম ফেজ। এম ফেজে কিন্তু তোমার দুইটা কাজ হয়, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে সাইটোকাইনোসিস। সাইটোকাইনেসিস। মাইটোসিসে কি ঘটে? ক্যারিওকাইনেসিস নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্যারিওকাইনোসিস ক্যারিও। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। আর হ্যাঁ। সাইটোকাইনোসিসটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, ডান। তো এইখান থেকে আসলে মাইটোসিস নিয়ে তোমার ধারণা অনেক বেশি আছে, কারণ ক্লাস 8 থেকে পড়ে আসতেছো একই কথা। এখানে জাস্ট আমি হুম একটা হুম। চিত্র দিয়ে দিছি, যদি একটু বোঝানোর চেষ্টা করি যে প্রোফেজে কি হয়। প্রোফেজে হচ্ছে তোমার যে ক্রোমোসোম গুলো থাকে, সেই ক্রোমোসোম গুলো জাস্ট দেখতে আধার পাও, কার্ড। মানে বড় টড় হইছে, এবং এখানে দেখো কোনো স্পিন্ডল ফাইবার নাই। স্পিন্ডল ফাইবার কিন্তু নাই। কিন্তু তুমি প্রোমেটাফেজে যদি যাও, এখানে কিন্তু স্পিন্ডল ফাইবার তৈরি হয়েছে। এই চিত্রটা স্পিন্ডল অতটা ফাইবার। ভালো না, এর পরের হ্যাঁ, চিত্রে বুঝছি, আমি ওটা দেখাচ্ছি। বইয়েরটা ভালো দোস, বইয়ে সুন্দর করে দোস। হ্যাঁ, বইতে আমি দেখাইতেছি, একটু পরে ওই চিত্রই নিয়ে আসতেছি। এখানে জাস্ট হচ্ছে হুম। মাইটোসিস ধাপ সমূহ বর্ণনা করছি, এরপরে মেটাফেজ, তারপরে এটা অ্যানাফেজ, বেশ। তারপরে টেলোফেজ, এবং সবশেষে আমার সাইটোকাইনেসিস বা ডটার সেল তৈরি হবে। এই যে একটা থেকে দুইটা তৈরি হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আচ্ছা। লাস্টে যে আমাদের সাইটোকাইনেসিস হয়, এখানে মূলত দুই ভাবে হয়। একটা হচ্ছে তোমার প্রাণী কোষ, রাইট। আর একটা উদ্ভিদ কোষ। দুইটা কিন্তু একই ভাবে হয় না, আলাদা আলাদা ভাবে হয়। সাইটোকাইনেসিস। হ্যাঁ, উদ্ভিদ কোষে একরকম ভাবে হয়, প্রাণী কোষে আরেক রকম ভাবে হয়। এখানে যদি চিত্রটাও দেখো, সাইটোকাইনেসিসে তোমার যদি প্লান্ট সেল হয়, এখানে সেল প্লেট বলে একটা অংশ থাকে, সেইটাই হুম। দেখো কোষের মাঝখানে কোষপ্রাচীর। গোলগি ভেসিকল জমা হয়ে সেল প্লেট হুম। তৈরি করে, যা পরে কোষ প্রাচীরে পরিণত হয়। তার মানে হচ্ছে এই জিনিসটাই, যে মাঝখানে যে জিনিসটা, এইটাই পরবর্তীতে কোষ প্রাচীরে
পরিণত হয়। এটা যদি কোষ প্রাচীরে পরিণত হয়ে যায় তাহলে কোষ দুইটা আলাদা হয়ে গেল। এটা হচ্ছে তোমার উদ্ভিদ কোষে আর কি, প্লান্ট আচ্ছা। সেল। আর আমরা জানি প্রাণী কোষে কিন্তু কোষ ঝিল্লি থাকে, কোষ প্রাচীর থাকে না। তো প্রাণী কোষে কোষ ঝিল্লিটি নিরক্ষীয় তল বরাবর, নিরক্ষীয় তল বলতে বিষুবীয় যে তলটা, নাম মনে আছে? বিষুবীয় তলের কথা মনে আছে? ওই যে মেটাফেজ দশায় বিষ- ক্রোমোসোম গুলা কোথায় থাকে? বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে থাকে। সেই হুম। বিষুবীয় অঞ্চলকে এখানে নিরক্ষীয় তল বলতেছে। সে বিষুবীয় অঞ্চল বরাবর ভিতরের দিকে ভাঁজ হয়ে যায় এবং আস্তে আস্তে দুইটা কোষ আলাদা হয়ে যাচ্ছে। এইটা আর এটা আস্তে হুম। আস্তে আলাদা হয়ে যায়। তখনই ওকে। একটা কোষ থেকে দুইটা কোষের তৈরি হয়। এই প্রসেসটার নাম হচ্ছে সাইটোকাইনেসিস। ওকে। এই যে ওই কাহিনীটা আচ্ছা, অনেকটা এরকম, ওই একটা একটা চিত্র তৈরি হয়। যেটা দেওয়া আছে এটা কিসের? সাইটোকাইনেসিস দেওয়া কোনটা উদ্ভিদের না এটা? প্রাণীর? এই যে বইয়ে যেটা দেওয়া আছে। চৌকোমতি যে চিত্রগুলো দেখবা সেগুলো হচ্ছে উদ্ভিদের, আর গোল মতো করে যে চিত্রগুলো আছে সেগুলো হচ্ছে প্রাণীর। আমি তো একটাও দেখি না। আচ্ছা, আমি একটু পরে দুইটার বইও মিছিল। দেখাচ্ছি, অসুবিধা নেই, একটু পরে বইও দেখাচ্ছি। আচ্ছা। হুম। আচ্ছা, সাইটোকাইনেসিস এই যে একটা থেকে তোমার দুইটা হয়ে গেল। তো এরপরে আমাদের আরো দুইটা জিনিস দেখতে হবে, দেখবা যে বইয়ের শেষে দেওয়া আছে এগুলা। বইয়ের শেষে বলতে মাইটোসিসের শেষ পোর্শনে যে আমাদের কিছু হ্যাঁ, নিয়ন্ত্রণ প্রোটিন রয়েছে। নিয়ন্ত্রিত মাইটোসিস। হুম, নাম কি বলো তো? সাইক্লিন অনিয়ন্ত্রিত প্রোটিন মাইটোসিস। বা সিডিকে। চার ধরনের হুম। সাইক্লিন প্রোটিন রয়েছে, ঠিক আছে? সেগুলো আসলে নিয়ন্ত্রণ করে। আর এই যখন এই সিডিকে। নিয়ন্ত্রণটা হারায় যায় তখন সেখান থেকে কি তৈরি হয়? টিউমার, টিউমার থেকে ক্যান্সার ক্রিয়েট হয়। মূলত হুম। নষ্ট হয়ে যায় একটা জিন। সেই জিনটার নাম কি? P53, নামটা মনে রাখবা। এই জিনটা নষ্ট আচ্ছা। হয়ে যায়, তখনই আসলে ক্যান্সার সৃষ্টি হয় বা নিয়ন্ত্রণটা হারায় ফেলে। তো তাহলে এখানে একটু ওকে। সারসংক্ষেপ করা আছে যে আমরা কি পড়লাম, যে ইন্টারফেস দশা ছিল, এমফেস ছিল, রেগুলেশন। রেগুলেশন মানে হচ্ছে ওইখানে তোমার ঠিকঠাক মতো যদি নিয়ন্ত্রণ না হয় তখন যে কাজটা হবে। এরপরে আমি প্রোফেজের একটি চিত্র দেওয়ার চেষ্টা করছি। প্রোফেজের যে কাহিনীটা হয়, এখানে স্পিন্ডল যে ফাইবার সেটা তৈরি হয়, মানে নিউক্লিয়াসের বাইরে উৎপন্ন হয় আর কি, নিউক্লিয়াসের উপরে এখনো তৈরি হয়নি। আর এই যে ক্রোমোসোম হুম। গুলা যেগুলো দেখতে পাচ্ছ, ক্রোমোসোম, এই ক্রোমোসোম গুলো দেখা যায়। ওইটা নিচে। হ্যাঁ, সেগুলো লিখছে এখানে। আমি আরেকটি চিত্র দিছি, যদি এই চিত্রটা অতটা ভালো না। তো বাজে কেন? পরেরটা দেখো, এটা হচ্ছে পোরোমেটাফেজ। দেখতে পাচ্ছ কি? এখানে প্রোমেটাফেস। হ্যাঁ, পোরোমেটাফেজ, হ্যাঁ, বুঝি। এখানে কি হয়? দেখছি। এখানে কিন্তু স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে। এই যে দেখলাম স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল। তৈরি হয়েছে, তাই আচ্ছা। না? হুম, হুম। স্পিন্ডল, আর এই যে এই যে অ্যাস্টার যে তৈরি হচ্ছে এখান থেকে, যেহেতু এটা প্রাণী কোষ। আর প্রাণীকোষ। এখানে তোমার যে ক্রোমোসোম গুলো থাকে, সেই ক্রোমোসোম গুলো কিন্তু এলোমেলো অবস্থায় থাকে, ঠিক আছে? এলোমেলো অবস্থায় মানে আচ্ছা। একটা এখানে থাকবে, একটা এখানে থাকবে, এখানে তো অল্প কয়েকটা চিত্র দেওয়া। মানে হুম, হুম। এলোমেলো অবস্থায় থাকবে নিউক্লিয়াসের ভিতরে। আর বুঝছি। মেটাফেজে কি থাকবে? মেটাফেজে কিন্তু একদম বিষুবীয় অঞ্চল এখন বরাবরই সব বিষয় সবগুলো অঞ্চল দেখতে ক্রোমোসোম পারবে। থাকবে। হুম। এই যে সেন্ট্রোসোম অ্যালাইন ইন দা মেটাফেজ প্লেট। ওকে, এই যে দুইটা চিত্র আচ্ছা। এক কাহিনীর কথা বলতেছে, একদম মাঝখান বরাবর চলে যাবে। হুম, হুম। এরপর তোমার অ্যানাফেজের কাজ কি? ওই যে মাঝখানে যেটা ছিল, সবগুলো বিষয় অঞ্চল থেকে মেরুর দিকে চলে যাবে ওই কাহিনী। মেরুর দিকে চলে যাবে। হ্যাঁ, এখানে কিন্তু ক্রোমোসোমটা কিন্তু ছিল এরকম। অর্ধেক অর্ধেক হয়ে যাবে আর কি। হ্যাঁ, এখানে কিন্তু ভাগ হয়ে গেছে। একটা অংশ অর্থাৎ একটা ক্রোমাটিড চলে গেছে এইদিকে, হুম। আর একটা ক্রোমাটিড কোন দিকে গেছে? বিপরীত দিকে। বিপরীত দিকে চলে গেছে। এবং এই সময় অনেক ধরনের স্ট্রাকচার দেখা যায়, VLJI, জিএলজিআই। এগুলো দেখা যায়। সবশেষে হুম। হচ্ছে টেলোফেজ। টেলোফেজে কি হয়? তোমার দুইটা ক্রোমোসোম তৈরি হয়, সরি, দুইটা সেল তৈরি হওয়ার জন্য দুই বিন্দুতে চলে যায় আর কি। এখানে তোমার নিউক্লিওলাস তৈরি হয়, নিউক্লিয়ার এনভেলপ আবার দেখা যায়। ওই কাহিনীগুলো আর কি, এই হুম। বিষয়ে জানা আছে বলে আমি অত ডিটেলস বলতেছি না। এই পাশে ওগুলার দেওয়া আছে বৈশিষ্ট্য, তো ইংরেজিতে লেখাই আর কি। আহ, আচ্ছা, এখানে এই চিত্রটা দেখলেও তুমি বুঝতে পারবা যে প্রথমত এটা হচ্ছে আমাদের প্রোফেজ দশা। পুরো মেটাফেজ দশা এলোমেলো থাকে। মেটাফেজ দশায় সবগুলো মাঝখান বরাবর, অ্যানাফেজ দশায় আহ, মেরু বরাবর চলে যাচ্ছে। আর টেলোফেজ পর্যায়ে দেখো একদম মেরুতে গিয়ে আলাদা তৈরি করতেছে, সেল তৈরি করার জন্য বসে আছে আর কি। একটু পরেই এই বরাবর সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হইতে আচ্ছা। গেলে হইতে হইতে দুইটা আলাদা সেল তৈরি করবে।
ওকে, মাইটোসিস এখানেই শেষ। আচ্ছা, মাইটোসিসে কোনো নতুন টপিক নেই ইন্টারমিডিয়েটে, সব অল্প আগের গুলো। একটু কথাবার্তা আছে, হ্যাঁ। মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, এইখানে আমরা একটু নতুন জিনিসপত্র দেখবো, যেটা আগে ছিল না। স্যার দুইটা একটা ছবি পাঠাইছি, ওইটা একটু দেখেন। তুমি কোথায় পাঠাইছো? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে না, হ্যাঁ, ল্যাপটপে দেখতেছি তো, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ, এই ওই তো একই জিনিস। এই যে নিচের ছবিটা দেখছেন না, ওই যে কোষ বিভাজন ভাগ করা ওইখানে। হুম হুম, এইটা দেখবা একই জিনিস, এই তোমার সারমর্ম লিখছে আর কি, এটা ফ্লো চার্ট লিখছে, এই ছাড়া কিছু না, ও, একই জিনিস। আচ্ছা যাই হোক, তো এরপরে আমি কি করলাম এখানে, এই তোমাকে জাস্ট ক্রোমোসোমের কোনটা কি জিনিস সেটা আরেকবার একটু বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, একটা ক্রোমোসোম যদি এমন হয়, তো ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বরাবর যদি আমি ভাগ করি, তাহলে এইটা কিন্তু একটা ক্রোমাটিড, এবং এটা আরেকটা ক্রোমাটিড। ওকে। এই পোর্শনটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা টেলোমিয়ার। এগুলো তো জানো আর কি, এগুলো দরকার আছে, একটু এগুলো জানা দরকার মিওসিস পড়তে গেলে। ক্রোমোজোম। হ্যাঁ হ্যাঁ, মানে ক্রোমোসোমের স্ট্রাকচারটা কেমন এটা জানা দরকার মিওসিস পড়তে গেলে। আচ্ছা, আচ্ছা, ওকে। তো আমরা জানি যে মিওসিসে কি হয়, একটা কোষ থাকে। তো হুম হুম। একটা থেকে তোমার কয়টা তৈরি হয়? দুইটা দুইটা, মানে চারটা একটা একটা। অপত্য কোষ তৈরি হয়। দেখো এখানে একটা থেকে কয়টা তৈরি হইলো, চারটা দুইটা। তৈরি হইলো না? একটা থেকে চারটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, লাস্টে দে, লাস্টে লাস্টে, হ্যাঁ। এই দেখো এই একটা, একটা থেকে তোমার ডটার সেল কয়টা হয়েছে? চারটা। চারটা হয়েছে, হ্যাঁ সেটার কথাই বলতেছি। এখানে একটা থেকে আচ্ছা। হবে চারটা। ক্লিয়ার? হুম। ওকে। আচ্ছা, তো এখানে প্রথমত যে এই কোশ্চেনটা হয় যে মিওসিস কি, এই সংখ্যাটা কিন্তু খুব বেশি হয়। তো এখানে মাইটোসিসের ক্ষেত্রে কি ছিল বলতে পারবো? মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়েছিল, আর সাইটোকাইনেসিস কয়বার হয়েছিল? এখানে দেখো কি বলতেছে, বলতেছে জনন মাতৃকোষের যে নিউক্লিয়াসটি সেটি পরপর দুইবার বিভাজিত হয়, পরপর দুইবার বিভাজিত হয়, চারটি অপত্য কোষ সৃষ্টি করে, এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে নিউক্লিয়াসটা তোমার দুইবার পর দুইবার পর বিভাজিত বিভাজিত হবে। হয়। দুইবার বিভাজিত হবে কিভাবে? দেখো, এই কিন্তু একবার মিওসিস বিভাজিত এক, হয়েছে, মিওসিস দুই নাকি? এই যে একবার বিভাজিত হয়েছে, হ্যাঁ। এইটাকে বলা হয় মিওসিস এক। আর মিওসিস দুই, দুইবার। আর মিওসিস একের পোর্শনটা কোনটা? এই এতটুক, না, এই এতটুকু। এই দুইটা থেকেই কিন্তু হয়, ঠিক আছে? এটা কিন্তু আর ভুল আচ্ছা। কইলো না, কি? বুঝো নাই? আহ দেখাই। এই যে এইটা আহ হচ্ছে মিওসিস এক। মিওসিস একের এই পোর্শনটা কি দুইটা হইছে না, একটা থেকে দুইটা হইছে না? হুম হুম। এইখান থেকে কিন্তু আবার দুইটা করে হইছে, এই যে দুইটা করে হইছে। তো আমার কথা হচ্ছে, এতটুকু পোর্শনটা হচ্ছে মিওসিস এক, আর এতটুকু পোর্শনটা হচ্ছে মিওসিস দুই। উভয় ক্ষেত্রে কিন্তু এই পোর্শনটা আছে, এই বুঝতে যে পারছো? এতটুক হইলো যে মিওসিস এক, মিওসিস এক। এই হ্যাঁ হ্যাঁ, দুইটা, এই যে এই যে বক্সে লাল বলছেন। বক্সটা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মিওসিস এক। আর এই পোর্শনটা আচ্ছা, হচ্ছে মিওসিস দুই। ওকে। ক্লিয়ার? তো এখন এখানে একটু খেয়াল করে দেখো, এখানে তোমার ক্রোমোসোম সংখ্যা কয়টা ছিল? 46টা। 43টা। 23টা, বাট 23টা এখানে হয়ে গেছে। হয়েছে কয়টা করে? 30টা করে। তো এটা কি, এই জন্য অর্ধেক এটাকে হয়ে বলা গেছে। হয় হ্রাসমূলক। হ্রাসমূলক বিভাজন। বাট পরবর্তীতে কি হয়েছে, এখানে আছে 23টা, হয়েছেও কয়টা? 30টা, তাই না? 23টা। তার সমান মানে হয়েছে। পরের বিভাজনটা আসলে মাইটোসিসের মতোই। মাইটোসিস সমীকরণিক আর কি। হুম হুম। তো এখানে আসলে আচ্ছা। ওই কথাগুলাই বলতেছি।
দেখো পাশে লেখা আছে যে এখানে বৈশিষ্ট্য 2n থেকে n এ পরিণত হয়। হুম আসলে হুম 2n থেকে n এ পরিণত হচ্ছে আমাদের, আমরা দেখতেই পাইলাম যে এখানে আমাদের 2n ছিল, আর এখানে দেখো সব n, সব কয়টা n। হুম। আচ্ছা, এটা কোথায় হয়? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। স্থান জনন মাতৃকোষে, আর কোথাও এটা হয় না। জনন মাতৃকোষে বা গ্যামিট ওই তো প্রজেনিক সেল। মিওসিস তো মিওসিস তো জন্মাত্মিক কোষে, আর মাইটোসিস হলো দেহকোষ নাকি? হ্যাঁ, হ্যাঁ। এ- আচ্ছা। এখানে আমরা বইতে একটু পরে যাব, বই থেকে অনেক কিছু পড়ার আছে। হুম আচ্ছা, পরে যদি যাই, সেটা হচ্ছে আমরা দেখতে পাইলাম যে মিওসিসের প্রধান ধাপ সমূহ, এখানে আমরা দুইটা ধাপের কথা দেখলাম, একটা হচ্ছে মিওসিস এক, আর একটা হচ্ছে আর মিওসিস মিওসিস দুই। দুই। মিওসিস একে কি হয়? হ্রাসমূলক বিভাজন, এখানে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়। আর মিওসিস দুই হচ্ছে সমীকরণিক বিভাজন, এটা মনে রাখবা। হ্যাঁ সমীকরণিক হ্যাঁ। বিভাজন কেন? কারণ ওখানে 30 থেকে 23 হয়েছিল, ওইটা মানে আবার সমান ছিল। যেটা আছে ওইটাই হয়। হুম। হ্যাঁ, মাইটোসিসের মতো। এবং ক্রোমোসোম সংখ্যা এখানে সমান হয়। ওকে। ওকে, তো এবার আমরা দেখলাম যে মিওসিস একের যে ধাপ সমূহ, মিওসিস একের ধাপ সমূহ কি কি? মিওসিস এক কিন্তু 4টা ধাপে ভাগ করা, 5টা না কিন্তু। এখানে দেখো শুধুমাত্র পোরো প্রোফেজ মেটাফেজ নাই। এইটা নাই, বাকি প্রোফেজ আছে। সবগুলা আছে। হুম হুম। আর সবগুলোর কাহিনীও সেম। তুমি যদি শুধুমাত্র এই পোর্শনটাকে একটু বাদ দাও, প্রোফেজ ওয়ান, কোনটা? হ্যাঁ। এইটা একটি দীর্ঘস্থায়ী এবং জটিল ধাপ। বাকি সবগুলা কিন্তু মেটাফেজের মতোই। মেটাফেজ ওয়ান কথা যদি আমি বলি, দেখো মেটাফেজ ওয়ানের চিত্রটা হচ্ছে এটা। লেখা তোমার বুঝতে হয় না, বাট এই চিত্রটা যদি তুমি একটু খেয়াল করো, এখানে আসলে কাহিনীটা কি হচ্ছে? হুম। ক্রোমোসোম গুলো কোথায় আছে? মাঝখান বরাবর ও আছে। হ্যাঁ, মাঝখান বরাবর আছে। মাঝখান বরাবর, মেটাফেজে তোমার সেটাই থাকার কথা ছিল। হুম হুম। আচ্ছা, এই যে বাইভ্যালেন্ট গুলো বিষুবীয় অঞ্চলে আসে, বাইভ্যালেন্ট কি জিনিস এগুলো আমি একটু পরে বলতেছি। তারপরে অ্যানাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ানের কাহিনী কি ছিল? মেরুর দিকে চলে যাবে। তুমি যদি হুম খেয়াল হুম। করে দেখো, এখানে মেরুর দিকেই চলে যাচ্ছে। টেলোফেজ ওয়ানের কাজ কি? দুইটা নিউক্লিয়াস তৈরি করবে, একটা নিউক্লিয়াস থেকে আমার দুইটা নিউক্লিয়াস তৈরি করবে। সে তাই করতেছে, দেখো হুম হুম। একটা থেকে দুইটা তৈরি হয়েছে এখানে। পরের চিত্রটা আসলে মিওসিস দুইয়ের চিত্র। মিওসিস দুইয়ের চিত্রটার কাহিনী একদম সেম, একটি পার্থক্য আছে। সেটা হচ্ছে এখানে যেটা উৎপন্ন হয় সেটা নিয়ে আসলে সে কাজ করে, এছাড়া কিছু না। তো এরপরে আমরা যে প্রোফেজ ওয়ান ভাগ করে দিছিলাম, সেইটাকে আবার 5টা উপপর্যায়ে ভাগ করা যায়। এবং এই নামগুলা মনে রাখবা: লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াগনোসিস। ডায়াকাইনেসিস। মনে রাখার একটা ট্রিক্স আছে, জানো ওটা? প্রোফেজ। না, আমি খালি এগুলো পড়ছি, ওই যে ওই চার্ট, গ্রাফ চার্ট যেটা আছে, আমি খালি ওইটা মুখস্থ করছি, আর কিছু জানি না। আচ্ছা, যাই হোক, এখানে দেখো এই যে প্রথম ওয়ার্ডটা কি? লে, ওই তাই টিন তো? টিন আছে, এটা বলতেছি। না, না, মানে এই যে 5টা উপপর্যায়ের নাম, এটা মনে হুম রাখার হুম। একটা ওয়ার্ড আছে। দেখো প্রথম অক্ষরটা কি? এল বা লে। এটা এল। হচ্ছে হ্যাঁ। চা, এটা হচ্ছে পে, এটা এল ডি, জে পে। এটা ডা। এটা এমনি মনে রাখতে পারো যে কি জানো, লেজা প্যাডিডা, মানে প্রথম অক্ষরগুলা মনে রাখতে পারো। লেজা প্যাডিডা, লেজা প্যাডিডা, আচ্ছা। এমনি মনে রাখতে পারো। আচ্ছা, এই ক্যারেক্টার গুলা এখানে অল্প একটু করে দেওয়া আছে, বাট এটার ডিটেলস আমাদের পড়তে হয়। আমি এই চিত্রটা হুম একটু হুম। পরেই বোঝাইতেছি যে এখানে আসলে কি হয়েছে। আচ্ছা। প্রথমত আসি, এখানে এইটা একটু বুঝতে হবে। দেখো এখানে আমাদের কালার। দুইটা ক্রোমোসোম দেওয়া আছে, একটা ক্রোমোসোম হুম। আর এর পাশে আরেকটা ক্রোমোসোম, রাইট? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এখন যে কাজটা হয়েছে সেটা একটু ভালো করে লক্ষ্য করবা। এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড আর একটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড কারা? একটা নির্দিষ্ট ক্রোমোসোমের দুইটা ক্রোমাটিডকে বলতেছে সিস্টার ক্রোমাটিড। সিস্টার কোনাডিড। আচ্ছা। আর দুইটা ক্রোমোসোম, এই একটা ক্রোমোসোম, এই আর একটা ক্রোমোসোম, এই দুইটা ক্রোমোসোমের দুইটা ক্রোমাটিডকে, মানে আলাদা আলাদা ক্রোমাটিডকে বলতেছে নন সিস্টার ক্রোমাটিড। ওকে। সহজ কথা, একটা সেন্ট্রোমিয়ার থেকে উৎপন্ন দুইটা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার, আর ভিন্ন ভিন্ন সেন্ট্রোমিয়ার থেকে উৎপন্ন ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এটুকু বুঝতে পারছো কিনা?
উম, একটা ক্রোমোজোমের দুই একটা ক্রোমোজোমের কি দুইটার আবার বলি, নন সিস্টার আহ, ক্রোমাটিডটা কি আসলে? নন সিস্টার ক্রোমাটিডটা হবে এই খন্ডগুলো। এই যে ক্রোমাটিডটা, এ একটা ক্রোমাটিড আর হুম। এ একটা ক্রোমাটিড, এটা কি একই ক্রোমোসোমের দুইটা হ্যাঁ, ক্রোমাটিড নাকি আলাদা ক্রোমোসোমের দুইটা ক্রোমাটিড? আমি যে আলাদা দুইটা ভাগ ক্রোমোজোম। করছি, আলাদা ক্রোমোসোম। যদি আলাদা ক্রোমোসোমের দুইটা ক্রোমাটিড হয় তাহলে সেটা হবে নন হুম, আলাদা আলাদা। সিস্টার ক্রোমাটিড। বুঝতে পারলা? নন সিস্টার। নন সিস্টার যদি আলাদা হ্যাঁ। ক্রোমাটিড হয়, হুম। আলাদা ক্রোমোসোমের আলাদা ক্রোমাটিড হয়। ওকে, বুঝতে পারছো? ওকে। হুম হুম। আচ্ছা, ওকে ওকে। তারপরে সিস্টার ক্রোমাটিডটা কি জিনিস? এই যে সিস্টার ক্রোমাটিড কি জিনিস? একই ক্রোমোজোমের হ্যাঁ, দুইটা। যদি একই ক্রোমোসোমের দুইটা ক্রোমাটিড হয়, একই ক্রোমোজোমে কি দুই খন্ড বলবো নাকি? একটাই ক্রোমোসোম, একটাই আচ্ছা। ক্রোমোসোমের ক্রোমাটিড কয়টা? দুইটা না? হ্যাঁ হ্যাঁ। সেই দুইটা ক্রোমাটিড যদি হয়, আ- দুইটা ক্রোমাটিড আর কি। হ্যাঁ, ওই দুইটা ক্রোমাটিডের ভিতরে যদি হয় তাহলে সেটা কি হবে? হুম হুম। সিস্টার ক্রোমাটিড। মানে এইটার কথা বলতেছি আমি আর এইটার কথা বলতেছি, এটা কি একটাই ক্রোমোসোমের ভিতরে, হুম। এই জন্য এটার নাম হচ্ছে সিস্টার ক্রোমাটিড। ওকে, আচ্ছা। এখন এখানে নেট তো দেখো আবার বাইজে লিখতেছে উঠতিস। হোমোলোগাস ক্রোমোসোম, এইটা কি জিনিস? হোমোলোলাস। মানে যদি একই লোগাস ক্রোমোসোম নো হয়, লোগাস। একই টাইপের ক্রোমোসোম হয়, তাহলে সেটাকে বলা হয় হোমোলোগাস। ওই যে তুমি হোমো আর হেটারো টপিক পড়ছো না? হেটারো মানে কি আলাদা, আর হোমো মানে কি? আলাদা। একই নাকি? হোমো মানে একই। এখানে বলতেছে এই দেখো আলাদা করে দেখাইছে, এই দুইটা কি একই না? হুম হুম। তাই এটাকে বলতেছে হোমোলোগাস, এটা আর একটা হোমোলোগাস। ক্লিয়ার? আচ্ছা, দুইটা আলাদা আলাদা হোমোলোগাস। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে এখানে আরো একটা টাইপ আছে, যেটার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট কি জিনিস? তো এই, বাইভ্যালেন্ট। হ্যাঁ, তো এইটা বোঝার আগে আমি তোমাকে এখানে একটু বলি। দেখো এই যে জিনিসটা, এ একটা ক্রোমাটিড আর এ একটা ক্রোমাটিড, ক্রোমাটিড, হ্যাঁ। এই দুইটা ক্রোমাটিড যদি হ্যাঁ। পাশাপাশি জোড়া লাগে, মানে বা পাশাপাশি হুম আসে, হুম। তখন সেটার নাম হবে কাজমা। কাজমা। হুম, আচ্ছা। তাই এখানে লিখছে যে এটা কাজমা। উপরে হয়েছে আবার নিচে হয়েছে? হ্যাঁ, ওইটা আচ্ছা। এখানে হয়েছে আবার উপরে হয়েছে। আচ্ছা। আচ্ছা, এখন দেখো এইখানে যে কাহিনীটা ঘটছে, এই যে একটা ক্রোমোসোম, এই ক্রোমোসোমের এই অংশটুকু, দেখো এই অংশ থেকে আসছে। এই ক্রোমোসোমের এই অংশটুকু কোথা থেকে আসছে? এইখান থেকে। আহ, এই যে জোড়া লাগছে আহ, না এখানে, বাইভ্যালেন্ট গঠন হ্যাঁ করলো হ্যাঁ কাইজমার পরে, হ্যাঁ। তারপরে হুম। কি হয়েছে? ভাগ হয়ে গেছে, মানে এই আবার ভাগ হয়ে ক্রোমোসোমের গেছে। অংশটা এইটার সাথে লেগে গেছে, মানে লেগে বাকিটার গেছে সাথে আর ওইটা এখানে। ওইখানে চলে গেছে। এই অংশটাকে, এই মানে এই জিনিসটাকে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভারের থেকে এটা তৈরি হয়েছে। এটা আমরা বইতে ভালো দেখবো। আচ্ছা, এই এই যে এই জিনিসটা এখানে এরকম আছে না, আমি এটা পরীক্ষার খাতা থেকে দেখানো লাগবে? হ্যাঁ হ্যাঁ, দেখাবা। চিত্র না আঁকলে নাম্বার কেমনে? নাই। হ্যাঁ, কেমনে পেন্সিল দিয়া? পেন্সিল দিয়ে বোঝাই দিবা। মানে গাঢ় কইরা দিব, গাঢ় পেন্সিল হালকা হালকা একটা গাঢ় নাকি? একটা হালকা না, তুমি এরকম করে আঁকতে পারবা তো? দাঁড়াও আঁকে দেখাই। তুমি এরকম করে আঁকবা একটা সোজা, ভিতরে এরকম ছোট ছোট দাগ দিবা, হুম। ছোট ছোট দাগ। আর একটা আঁকবা এরকম ডাবল, এরকম বরাবর দাগ দিবা, মানে যেন স্যার বুঝতে পারে আর কি, আচ্ছা। যে দুইটা আলাদা জিনিস। ক্লিয়ার? ওকে। বুঝতে পারছো? হুম হুম। ওকে, ঠিক আছে। তাহলে তার পরেরটাতে যদি আমরা যাই, এইখানে হচ্ছে আমি বইয়ের চিত্রটাই রাখছি।
এটা আমরা একটু পরেই দেখবো। এখানে মূলত যে কাজটা করছি, লেপটোটিনের কাহিনীটা এই, জাইগোটিনের কাহিনীটা এই, প্যাকাইটিনের এই। আমি যদি প্রথম থেকে একবার বলি, দেখো এখানে এইটা সিঙ্গেল একটা ক্রোমোসোম আছে, লাল, এইটা লাল কালারের, আর পাশে দুইটা নীল কালারের ক্রোমোসোম। ঠিক আছে। হুম। এখন এই যে লাল কালারের ক্রোমোসোমের সাথে নীল কালারের কিন্তু একটা ক্রোমোসোম পাশাপাশি আসছে। তো এই পাশাপাশি আসাকে, এটাকে বলা হয় বাইফ্ল্যান্ড বা সিনাপসিস বলা হয়। একটু পরে বইতে দেখাইতেছি। মানে ওই যে এটা, আলাদা করে যে লিখছিলেন ভাগ করে, ওইটা হলো এখানে হইতাছে, হ্যাঁ, এই ও জায়গায় হইতাছে। লেপটিন পর্যায়ে কিছু হয় না, জাইগোটিন পর্যায়ে পাশাপাশি আসে। ঠিক আছে। এটা আচ্ছা। মনে রাখতে হবে, জাইগোটিন পর্যায়ে পাশাপাশি আসে। আর প্যাকাইটিন পর্যায়ে এখানে জোড়া লেগে যায়, এই যে পোষণটুকু জোড়া লাগে, দেখো এখানেও জোড়া লাগছে, এইখানেও জোড়া লাগছে। খেয়াল করছো? হুম হুম। হুম। হ্যাঁ। তো এই জিনিসটাকে কি নাম দিছে? কায়াজমা। স্যার এই যে এই জায়গাটায় যে একটা গোলা দিছেন না, এটা কি আগে চিত্রটা না? কই না, এখানে তো কোনো গোল্লা দেয়নি। না না, মানে আমি যে দিছি, এই যে এই জায়গাটা কি ওই আগে চিত্রটার ওই কাহিনী না? না না না, এটা হচ্ছে র্যান্ডম, এটা লেপটিন, লেপটিনে র্যান্ডম অবস্থায় থাকে। বুঝছো? আগে চিত্রটা একটা বললেন যে, কি বলে এটারে, ওই যে একটা এটার সাথে এই যে এই ব্রেভিয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, এই ব্রেভিয়েন্ট। বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট পরে, হ্যাঁ বাইভ্যালেন্ট বাইভিয়েন্ট। পরে রাখছে, বাইভ্যালেন্ট হচ্ছে এখানে তৈরি হচ্ছে তোমার, এই কায়াজমার এখানে। ঠিক আছে। আমি বইতে আচ্ছা দেখাচ্ছি, চিন্তা করো না, বইতে একটু পরেই দেখাইতেছি। তো এই যে আচ্ছা পাশাপাশি যদি দুইটা আসে, তাহলে সেটাকে কায়াজমা বলা হবে। এখন এই চিত্র আর এই চিত্রের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। খেয়াল করে দেখো, এখানেও চারটা ক্রোমোসোম, এখানেও চারটা ক্রোমোসোম, বাট এখানে তোমার হুম ক্রোমাটিড ছিল কিন্তু একটা করে, বাট এখানে কিন্তু হুম। ক্রোমাটিড কিন্তু দুইটা করে হয়েছে। দুইটাই খেয়াল আছে। করে দেখো। হুম। আবার এই সবগুলাকে একসঙ্গে যদি নাও, তাহলে দেখো এটা টেট্রাড বলা হবে। টেট্রাড কেন? মানে এটা টোটাল চারটা ক্রোমাটিড তৈরি হয়েছে। চারটা ক্রোমাটিড তৈরি হইলে সেটাকে বলা হবে টেট্রাড। আচ্ছা। ওকে, ডান। এরপর হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিনে যে কাহিনীটা হয়, এই যে এই অংশ আর এই অংশের ভিতরে বিকর্ষণ তৈরি হয়, সেন্ট্রোমিয়ারের প্রতি বিকর্ষণ তৈরি হয়। এই জন্য এটা ফাঁক হয়ে যাচ্ছে, দেখো দূরত্ব সরে যাচ্ছে। হুম আর ডায়াকাইনেসিসে কি হচ্ছে, ওই দেখো, আগে যে কথাটা বলছিলাম, এটা এটার ভিতরে চলে যাবে, এটা এটার ভিতরে চলে যাবে, সেটাই হয়েছে। হুম হুম। ঠিক আছে, ক্রসিং হ্যাঁ ওভার তারপর ওই ঘটে যে, গেছে। হুম। তারপরে এই যে এই জায়গাটায় আবার একটা এটার সাথে মিশে গেছে, হ্যাঁ হ্যাঁ মানে একটা একটার জায়গায় এসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার ডায়াকাইনেসিস কমপ্লিট। বইতে আমি দেখাইতেছি। ওকে। এরপর হচ্ছে মিওসিস একের গুরুত্ব কি জিনিস, এগুলো একটু পড়বা। যে হোমোলোগাস ক্রোমোসোম জোড়া বাঁধে, বাইভ্যালেন্ট তৈরি করে। আর এই হুম। পোর্শনটা ইম্পর্টেন্ট, যে অ্যানাফেজ ওয়ান, এখানেই তোমার ক্রোমোসোম সংখ্যা মেইনলি অর্ধেক হয় অ্যানাফেজ ওয়ানে। ঠিক আছে। আচ্ছা। বাকিগুলো আসলে র্যান্ডম, খুবই সহজ। মিওসিস ওয়ান, সরি মিওসিস দুইটা সমীকরণিক বিভাজন, অর্থাৎ এখানে তুমি মাইটোটিক দশায় যা পড়ছো, এখানে হুবাহু তাই, এই ছাড়া কিচ্ছু না, একদম একই জিনিস। জাস্ট একবার রিডিং দিবা। এখানে এখানে কোশ্চেন করে কি এতগুলা মিওসিসের মধ্যে? মিওসিসের ভিতরে কোশ্চেন করবে তোমার মিওসিস একের যে প্রোফেজ অন, একটু আগে যেটা বোঝালাম, এইটা নিয়ে তোমাকে কোশ্চেন করবে। এগুলা নিয়ে কোশ্চেন হয় না, মিওসিস দুই নিয়ে প্রোফেজ কোশ্চেন এক হয়। নিয়ে? হুম। প্রোফেজ মানে মিওসিসের মধ্যে প্রোফেজ এক নিয়ে আর কি কোশ্চেন হয়? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করে, ওই যে ল্যাপটোটিন, জাইগোটিন, পেকাইটিন, এগুলা নিয়ে কোশ্চেন করবে। ডিওটি। আচ্ছা। এনাফেজ দুই ওকে। আমি এগুলা জাস্ট স্লাইডে রাখছি আর কি, তুমি জাস্ট একবার দেখবা। হুম। মানে এখানে দুই নাম্বার মিওসিস দুই মূলত মাইটোটিক দশা। এখানে তেমন কোনো কিছুই হয় না, একই জিনিস, একই জিনিস লিখছি বারবার। আচ্ছা, মিওসিসের চূড়ান্ত ফলাফল এখানে কি হয়েছিল, যে তোমার 2n থেকে n হয়েছিল। এবং এই লাস্টের কথাটা ইম্পর্টেন্ট। 16টা হয় নাকি কি যেন ভুলে গেছি। হ্যাঁ, ওটা তো হুম। বড় জিনিস, এটা আমি একটু দিলাম যে প্রাণীর ক্ষেত্রে জনন কোষে হয়, আর উদ্ভিদের ক্ষেত্রে হ্যাঁ। এটা স্পোরে হয়, স্পোর হয়। ঠিক আছে। ফোর। স্পোর মানে উদ্ভিদের ক্ষেত্রে এইগুলাকে বলা হবে স্পোর। স্পোর। হ্যাঁ, মানে নতুন আচ্ছা। যে কোষ সেগুলাকে বলা হবে স্পোর। আমি বইতে দেখাচ্ছি, দেখো বইতে দেওয়া আছে। আচ্ছা, মিওসিসের গুরুত্ব কি? এটা খুব ইম্পর্টেন্ট, যে ক্রোমোসোমের সংখ্যার স্থায়িত্ব। কারণ আমার যদি 2n থেকে 2nই তৈরি হইতো, তাহলে কিন্তু
এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বংশ বিস্তারের ক্ষেত্রে তোমার ক্রোমোসোম সংখ্যা আলাদা হয়ে যেত, ডাবল হয়ে যেত। এই জন্য অর্ধেক হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা তো বুঝতে পারতেছো, বংশগতি ও বৈচিত্র্য। ওকে ওকে। তো এটা হচ্ছে রেফারেন্স। আমি যদি এখন একটু বইতে আসি, যদি সময় তো দেখি 3 মিনিট আছে। কোষ বিভাজনের এই পোর্শনটা পড়বা। কোন প্রশ্ন? Wait, এই পোর্শনটা, এটা পড়বা। এটা অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস ইম্পর্টেন্ট এগুলা। তারপরে মাইটোসিস চিত্রটা না, পড়বা কিছুই তো এগুলো। দেখি না। হুম। কিছুই তো দেখি না। ও, দেখো না? আচ্ছা, না দাঁড়াও না। আবার শেয়ার করি। এবার দেখো। না স্যার, দেখি না। এবার দেখতাছি না তো কিছুই। হ্যাঁ, এবার মাইটোসিস। দেখছি। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে আমি বই দেখাচ্ছি আর কি, তোমার বই। আচ্ছা এই আচ্ছা। চিত্রটা দেখবা আর কি। তো মাইটোসিস সমীকরণ বিভাজন কোনটা কোনটা পড়বা সেটার কথা বলতেছি, এগুলো তো আমি তোমাকে অলরেডি দিয়ে দিছি। এই দাগ দেওয়া লাইনগুলো পড়বা। মাইটোসিস হুম আসলে কোথায় ঘটে? এই যে তুমি যে কালারটা দেখতেছো, কম, কি কালার বলে এটাকে, পিঙ্ক। এটা হচ্ছে পরীক্ষা হুম। অলরেডি চলে আসছে। ঠিক এগুলো আছে। কি? আচ্ছা, ভালো কথা, এই বইয়ের কথা যেটা আপনি আমার পাঠাইছেন, হ্যাঁ। এই এতগুলা কালার কেন? এই বেগুনি যে একটা, এই যে তোমার সবুজ, লাল। এখানে তো কালার দুইটা। একটা হচ্ছে তোমার পিঙ্ক কালার মনে হচ্ছে এটা। যে পিঙ্ক কালারটা হ্যাঁ হ্যাঁ। অলরেডি মেডিকেলে চলে আসছে, মানে ওই লাইন থেকে কোশ্চেন হয়েছে। আর এই যে আচ্ছা আচ্ছা। নীল কালার, এটা অনেক বেশি হ্যাঁ। ইম্পর্টেন্ট, মানে অন্য নীল, অন্য সবুজ। ভার্সিটিতে আসছে এমন। হ্যাঁ হ্যাঁ। ওকে। ঠিক আছে। এই আমি স্যার। এখন, আমি তো দাগে শুধু লাল কালি দিয়া, এই আমি তো গোলাপিটার এটা কি করে? আমি তো তোমাকে আগেই বলছি, তুমি যদি মার্কার দিয়ে দাগাও সেটা তোমার জন্য বেটার হয়। And তুমি যদি আমি কি মার্কার আর সবুজ কালি নিব, এই লাল কালি আর সবুজ কালি নিব নাকি? নিলে বেটার হয়। এখন তুমি যদি সবগুলাই লাল কালি দিয়ে দাগাও তাহলে তোমাকে সবগুলাই ইম্পর্টেন্স দিয়েই পড়তে হবে। আসলে সবই পড়তে হবে আর কি, একই কথা। আচ্ছা। আচ্ছা। তো এখানে যেগুলো তো বললাম এগুলো পড়বা। দেন হুম হুম। এইটা একটু দেখো। প্রোফেজ। আমি যে লাস্টে তোমাদের ও কোষ পড়ছি, চক্রের হ্যাঁ। নিয়ম শ্লোকের কথা বলছিলাম, সেটা এখানে দেওয়া আছে। সব DEE, আচ্ছা। শেষে এখানে আর তেমন কোনো কিছু নাই। প্রোফেজ নিয়ে ওইখানে যা কথা বলছি তাই। হুম এগুলো তো জানো, মাইটোসিস নিয়ে জানো। হুম আর এই যে হচ্ছে মিওসিসের কাহিনী, এটা আমি এই হুম চিত্রটাই ওখানে তুলে দিয়েছিলাম। হুম হুম। আচ্ছা। এরপরে তোমার তেমন কোনো কিছুই নাই, সবই মাইটোসিস। মিওসিসে যদি একটু যাই আমি, মিওসিস কই? হারাই এই গেছি হচ্ছে আমি। মিওসিস। ঠিক আছে। তো এখানে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোসোম একবার বিভাজিত হয়। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। মিটিং টাইম শেষ। আর এই পোর্শনটা খুবই ভালো করে পড়বা। যে টার্মিনাল মায়োসিস কাদের? আমাদের মানুষের জন্য এটা হয়, যারা ডিপ্লয়েড জীব তাদের হয় টার্মিনাল মায়োসিস। আর উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? স্পোরিক মায়োসিস। আর শৈবাল ছত্রাকের জন্য কি হয়? জাইগোটিক মায়োসিস। এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট। ওকে। যদি কেটে যায় তাহলে আর একবার জয়েন করতে হবে, কারণ কেমিস্ট্রি এখনো শুরু করি নাই। ঠিক আছে। দশ ও মিনিট হ্যাঁ, পরে কেমিস্ট্রি তো বাকি আমি। হ্যাঁ, 10 মিনিট পরে আবার জয়েন করবা। আচ্ছা, ওকে এইখানে এই ছাড়া আর কিছু নাই, একই কথা লিখছে বারবার, এই যে এটাকে বাইপ্ল্যান বলতেছে। এই ওকে। দুইটা যদি পাশাপাশি আসে সেটাকে বাইপ্ল্যান বলা হয়, দেখো লিখছে। দুটি হোমোলগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিনাপসিস, এই যে জোড়, একটার সাথে আরেকটাকে জোড় বলে না, জোড় সৃষ্টি হওয়াকে সিনাপসিস বলে। আর প্রতিটি জোড় বাঁধা ক্রোমোসোম জোড়াকে, আর জোড়াকে বলা হবে বাই